হঠাৎ করে পিসিমণি না খুব অসুস্থ হতে শুরু করলেন। প্রচণ্ড সাফার করতে করতে ফাইনালি ওনার ডেথ হয়ে যায়। বলে তার ঠিক 2-3 দিন পর থেকে মেয়েটা খাটের ওপরে দুটো পাকে ছড়িয়ে দিয়ে বসছে, ঠিক যেরকম গলার ভয়েসে উনি কাঁদতো, বুক চাপড়ে চাপড়ে ঝরঝর করে কাঁদতে শুরু করছে আর কন্টিনিউ বলছে, ও মারে তোর এবার কি হবে রে, তোকে এবার কে দেখবে, তোকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিলাম। আমি যেই ঝুঁকেছি নিচে সাবানটা তুলবো বলে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি জলের মধ্যে আমার ছবিটা, আমি দেখতে পাচ্ছি নিজেকে, আর ঠিক আমার ঘাড়ের কাছে ফেসটা। ওই জিনিসটা এমনভাবে আমার দিকে একটা স্মাইল দিল না ক্রিপি ওয়েতে, আমার ওখানেই ফেইন্ট হয়ে যাওয়ার জোগাড়। ওয়েলকাম টু শ্রেয়া সেনগুপ্তা আচার্য ভ্লগস। আজকে ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে আমি একটু অন্য রকমভাবে ভিডিওটা শ্যুট করছি, বিকজ যেটা হচ্ছিল যে আমি এতদিন পর্যন্ত এই চ্যানেলে লাইভ সেশন রান করি এবং টু বি অনেস্ট এখন কিছুটা সময়, কিছুটা অভাব, কিছুটা ব্যস্ততা সব কিছু মিলিয়ে রেগুলারলি আমি ডেফিনেটলি লাইভে আসতে পারছি না, আর এটা নিয়ে প্রচুর কমপ্লেন পাচ্ছি। তো আমি আমার দর্শক বন্ধুদেরকে না একদম ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। আমি সবসময় চাই যে তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমার গল্প এনজয় করো, তারা যেন এমন না হয়ে যায় যে বেশ দীর্ঘদিন সময় চলে যাচ্ছে, আমাকে প্রচুর মিস করছো, কিন্তু আমি তোমাদেরকে কোঅপারেট করতে পারছি না। তাই সেই জন্যই ভাবলাম যে আমি কিছু রেকর্ডেড ভিডিও যদি দিই তাহলে সেটা হয়তো তোমাদেরকে আমাকে মিস করতে হবে না, আমি সময় মতো আপলোড করে দিতে পারবো। ওকে, সো সেই পার্সপেক্টিভ থেকেই আজকে একটু অন্যভাবে ভিডিওটা আপলোড হচ্ছে, আমার এই চ্যানেলেই হচ্ছে। যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইবও করে নেবে, এবং তোমাদের মধ্যেও যদি কেউ নতুনভাবে আমাকে দেখছো তাদেরকে বলবো যে স্ক্রিনে যে নাম্বারটা পপড আপ হচ্ছে সেই নাম্বারে অবশ্যই তোমরা আমাকে নিজেদের লাইফের যে কোনো রকমের ভৌতিক, দৈবিক বা যে কোনো বাস্তবমুখী ঘটনাও চাইলে শেয়ার করতে পারো। প্লাস রিয়েল টক উইথ শ্রেয়া আমার যে পডকাস্ট চ্যানেলটা আছে সেখানে এসেও কিন্তু তোমরা ডাইরেক্ট ঘটনা শেয়ার করতে পারো। আমি আজকে নিজে যে ঘটনাটা তোমাদেরকে প্রেজেন্ট করতে চলেছি সেটা আমাকে পায়েল পাঠিয়েছে। যেহেতু এটা পায়েলদের পাড়ার ঘটনা আর একদম উল্টো দিকের বাড়ির ঘটনা, সেই কারণে ও আমাকে স্ট্রিক্টলি বলেছে, দিদি তুমি কিন্তু কোনো রকম জায়গার নাম মেনশন করবে না, এবং তোমরা জানো আমি কখনোই কারো প্রাইভেসি হ্যাম্পার করতে চাই না। তাই আমি শুধু পায়েলের নামটা যেহেতু ভীষণ কমন একটা নেম, তাই জন্য আমি এটা নিলাম। এমনকি আমি বাকি যে ক্যারেক্টার্সদের নামগুলোও নেব সেগুলো আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি, কারণ যাতে কোনো রকম অব্লিগেশন পায়েলের না হয়। এইবার আসি ঘটনাটাতে। এটা ওর পাড়ার ঘটনা, এবং আমি ট্রাস্ট মি ঘটনাটা শোনার পর আমার গায়ে রীতিমতো গুজবাম্পস দিচ্ছিল, এতটাই ভয় লেগেছে। পায়েল বলছে, দিদি আমি যেখান থেকে ঘটনাটা তোমাকে রেকর্ড করে পাঠাচ্ছি শুয়ে শুয়ে, ঠিক আমি সামনাসামনি দেখতে পাচ্ছি একটা বাগান আছে আমাদের, মানে ওদের বাড়ির একদম অপোজিটে একটা খালি প্লট, সেটা বাগান। বাগানটার ডান হাতে একটা গ্রিন বাড়ি আর বাঁ হাতে রয়েছে একটা ব্লু কালারের বাড়ি। একজন ভদ্রমহিলার আমি নাম বলছি, নিতু। আমি এটা একটা ইম্যাজিনারি নেম কনসিডার করলাম, নিতু। তো সেই নিতু পিসির গ্রিন কালারের বাড়িটা হচ্ছে ওনার বাপের বাড়ি, আর ব্লু কালারের বাড়িটা শ্বশুর বাড়ি। বুঝতেই পারছো যে একটা পাড়ার মধ্যে একটা প্লটের এদিক ওদিকে, মানে ওটা লাভ ম্যারেজ ছিল, এবং খুব অল্প বয়সে যেহেতু পাশের বাড়ির ছেলের সাথেই প্রেম, তো তার বিয়ে টিয়ে হয়ে যায়, পরে একটা ছেলে হয়। নিতু পিসির শ্বশুর বাড়ির যে স্ট্রাকচারটা সেটা না ভীষণ ভালো, মানে এত বছরে পাড়াতে কেউ দেখেনি যে ওদের বাড়িতে মিনিমাম কোনো অশান্তি, ঝগড়া, ঝামেলা। ওরা কিন্তু তিন ভাইয়ের বউ, যায় কোনো রকম কোনো বিবাদ নেই, ভাই কোনো রকম কোনো বিবাদ নেই, ঠাকুমা দাদু। আমি এই ঘটনাটা যে বলছি তখন পায়েল ক্লাস 4-5-এ পড়ে, এখনও অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু ক্লাস 4-5-এ যখন ছিল সেই সময় থেকে বলা যেতে পারে যে এই ঘটনাটা স্টার্টিং। সো ও বলছে, দিদি আমরা পাড়াতে সবাই এটা আলোচনা করতাম যে বাড়িটা এত সুন্দর, এত পজিটিভ ভাইব না ওদের বাড়িতে, ঠাম্মা দাদুর শ্বশুর শাশুড়ির সাথেও 3 বৌমা কোনোদিন কখনো উঁচু গলায় কথা বলার প্রয়োজন বোধ করেনি, তারাও ভীষণ ভালো ছিল। তা নিতু পিসি বিয়ের পর থেকে ভীষণ হ্যাপিলি একটা ম্যারিড লাইফ লিড করছিল। নিতু পিসির একমাত্র মেয়েটা বেশ তখন অনেকটাই বড়, যেই সময় আমি বলছি যে পায়েল 4-5-এ পড়ে, তখন হয়তো নিতু পিসির মেয়ে ক্লাস 6-7-এ পড়ে, এরকম একটা সময়। হঠাৎ করে পিসিমণি না খুব অসুস্থ হতে শুরু করলেন। প্রথমে ওনার ক্যান্সার ডিটেক্টেড হলো, এবং তারপর গ্র্যাজুয়ালি ওনার ভেতরের সমস্ত ইন্টারনাল অর্গানসগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে, এবং একে একে লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, শেষ পর্যন্ত মানে মানুষটা একদম বেড রিডেন।
একটা সময় মানে এতটাই প্যাথেটিক লাগতো, ওনার সারা গায়ে জল ফোড়ার মতন টসটসে ফোসকা ফোসকা হয়ে পুরো কানের ভেতর টেতরে পর্যন্ত ওরকম অল ওভার বডিতে ফোড়াতে ভরে যায়। এবং নিতু পিসি লাস্টার হাঁটতে পারতেন না, ওনাকে বাপের বাড়িতে মায়ের সাথে বা ভাইদের সাথে দেখা করতে আনানোর জন্য একটা চেয়ারে করে এরকম সবাই মিলে ধরে তুলে এ বাড়ি থেকে পাশের বাড়িতে নিয়ে আসতে হতো। কথা বলতে পারতেন না, আর সারাদিন না দু চোখ দিয়ে অঝোরে জল ঝরতো। শুধু মেয়েটার নাম হচ্ছে, সাপোজ আমি ধরছি মিলি, তো মিলিদিকে যখনই দেখতো তখনই ঝরঝর করে কাঁদতো আর খালি এক কথা বলতো, মারে তোর কি হবে? আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখতাম, আমার কত স্বপ্ন ছিল যে আমার মেয়ের কত ধুমধাম করে বিয়ে দেব, সব মায়েদের যেরকম থাকে, তোর কি হবে? আমি চলে গেলে তোকে কে দেখবে? শুধু মেয়ের চিন্তা, শুধু মেয়েকে নিয়ে প্রচুর স্বপ্ন হয়তো সাজিয়েছিলেন, সেগুলো সফল হবে না। তো মানুষটা না লাস্টের দিকে প্রচণ্ড সাফার করতে করতে ফাইনালি ওনার ডেথ হয়ে যায়। এইবার অ্যাকচুয়ালি ওনার বড় জায়ের যে বড় মেয়ে, মানে বড় জেঠু, বললাম ওরা 3 ভাই ছিল, তাদের মধ্যে যে বড় ভাই তার 2 মেয়ে, তার যে বড় মেয়ে সেই মেয়েটি অ্যাকচুয়ালি পায়েলকে পড়াতে আসতো। আর যেহেতু তাদের প্রতিনিয়ত বাড়িতে যাতায়াত ছিল, আস্তে আস্তে উনি মারা যাওয়ার পর কি কি ঘটনা ধারাবাহিকভাবে ওই বাড়িতে শুরু হয় সেগুলো সম্পর্কে ওরা জানতে পারে। ইভেন ওই যে বললাম গ্রিন বাড়িটা ওনার বাপের বাড়ি ছিল, ওই বাপের বাড়িতে ওনার মা তো তখনও বেঁচে আছেন, নিতু পিসির। তো ওনার মাও না ওরকম মাঝে মাঝে খুব কাঁদতে কাঁদতে আসতেন, কখনো কখনো হয় না পাড়ার নেবার্সদের সাথে গল্প করে, তো পায়েলের মায়ের সাথে এসে উনিও অনেক ঘটনা শেয়ার করেন। তো সেগুলোই আস্তে আস্তে আমি এবার এক্সপ্লেন করছি। ফার্স্ট অফ অল, এই যে মেয়েটি পড়াতে আসতো, সে বলছে একদিন মুখটা থমথমে পায়েলের মাকে যে, যেন কাকিমা আমাদের বাড়িতে না একটা খুব অবাক করা কাণ্ড হচ্ছে। তো বলছে কেন, কি হয়েছে? বলছে মিলিদিকে নিয়ে। বলছে কি ব্যাপার বলো? বলছে জানো তো কেউ এটা বিশ্বাস করতে চাইছে না, বিশেষ করে জ্যাঠা কাকা, এরা তো কেউ মানতেই চাইছে না, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমার মার মনে হচ্ছে যে নিতু কাকি কিন্তু ফিরে আসছে। বলছে ফিরে আসছে মানে কিভাবে ফিরে আসছে? তো ওর ডেসক্রিপশন ওয়াইজ ও যেটা বলছে যে মিলি অর্থাৎ ওনার মেয়ে ঠিক প্রতিদিন দুপুরবেলা 12টা, এই বারবেলা যখন বলে না ওই 12টা এক্স্যাক্টলি ওই টাইমটাতে হঠাৎ করে ওদের ঘরে গিয়ে হাত পা ছড়িয়ে খাটের ওপরে বসে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে শুরু করে। এবং এটা ওর মা মারা গেল, তারপর ওনার শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেল, যদিও সেইভাবে অত বড় করে ওরা কাজ করেনি, কেননা যেটাই হোক না কেন একটা খুবই খারাপভাবে তো ওনার মৃত্যুটা হয়েছিল, ওরা মোটামুটি রিচুয়ালসগুলো সব ঠিকঠাক পালন করেছিল মাত্র। বলে তার ঠিক 2-3 দিন পর থেকে একদম প্রত্যেক দিন নিয়ম করে বেলা ঠিক 12টার সময় ঘড়ি ধরে মেয়েটা কী করছে, খাটের ওপরে দুটো পাকে ছড়িয়ে দিয়ে বসছে। আর ঠিক নিতু পিসি যখন ভীষণ অসুস্থ ছিলেন, বললাম না যে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তো, ঠিক যেরকম গলার ভয়েসে উনি কাঁদতো, ঠিক ওই রকম অবিকলভাবে বুক চাপড়ে চাপড়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করছে। আর কন্টিনিউ বলছে, ও মারে তোর এবার কী হবে রে, তোকে এবার কে দেখবে, তোকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিলাম, কত কি ভেবে রেখেছিলাম, কত ধুমধাম করে তোর বিয়ে দেব, এবার তোর কে বিয়ে দেবে, তোকে কে দেখবে, আমি চলে গেলাম আর তো কেউ দেখবে না। এটা কিন্তু ওই মেয়েটি মিলিদি নিজেই মুখে বলছে, কিন্তু পুরো একদম ওর মায়ের যেরকম ভয়েস ছিল, ওর মা ঠিক যেভাবে কান্না করে বলতো ঠিক সে একই রকমভাবে হাত পা ছড়িয়ে ওইভাবে কাঁদতে থাকে। তো এইটা একদম নিয়ম করে প্রত্যেক দিন যখন বিষয়টা শুরু হলো, প্রথমে বাড়িতে বললাম যে ছেলেরা তো কেউ বিশ্বাসই করছে না, তারা সবাই ধরে নিয়েছে যে ওর কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে। এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা কীরকম হতে পারে, যে মা অল্প বয়সে মারা যাওয়ার পর ওই যে যেহেতু মাকেও প্রতিনিয়ত ওইভাবে কাঁদতে দেখেছে, ওই জিনিসটাকে কোথাও ও হয়তো অ্যাডাপ্ট করে নিয়েছে এবং সেইটাই ওকে এইভাবে রিয়্যাক্ট করাচ্ছে। ওর বাবা প্রথমে বলে আমি মেয়েকে সাইকিয়াট্রিস্ট দেখাবো, তো ওরা প্রচুর ডক্টরসও কনসাল্ট করছে, কিন্তু ওর জেঠি আর কাকি তারা কিন্তু কন্টিনিউ বলে যাচ্ছে, বা ওর ঠাম্মাও সমানে বলে যাচ্ছে যে সত্যিই কি তাই, এটা কি শুধুই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নাকি অন্য কোনো ব্যাপার আছে। আবার ও আসছে না তো, তা যাই হোক একজন কোনো পুরোহিতের কাছে গিয়ে বোধহয় তাবিজ টাবিজ কিছু একটা নিয়ে এসে ওকে পড়িয়েছিল, যদিও সেটা কোনো কাজই করেনি। প্রতিনিয়ত মানে এইটা কত দিন ধরে চলে দেখো,
ঘটনাটা শুরু হয় যখন পায়েল ক্লাস 5-এ পড়ে। পায়েল বলে, দিদি আমি যখন ক্লাস 7-এ পড়ি, মানে 5, 6, 7 পুরো এই 3 বছর প্রায় হতে যায়, টানা এই ঘটনাটা প্রত্যেক দিন নিয়ম করে 12টার সময় কিন্তু হতো। মিলিদির কিন্তু প্রত্যেক দিন ঠিক 12টা থেকে 1টা, আবার 1টা-1:30 যেই বাজতো আস্তে 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 ও একদম স্বাভাবিক হয়ে যেত। বাট ওই 12টা থেকে 1টা পর্যন্ত প্রত্যেক দিন ওই একইভাবে ও কাঁদতে থাকতো, আর সমানে নিজেকে বুক চাপড়াতো, ওর মায়ের মতন করে কাঁদতো। এই একটা ইনসিডেন্ট ওদের বাড়িতে ঘটছে। নেক্সট আরও একটা ইনসিডেন্ট, যে মেয়েটি পড়াতে আসতো সে বলছে যে আমার মা একটা অদ্ভুত জিনিস দেখে কালকে প্রচণ্ড ভয় পেয়েছে। তো স্বাভাবিকভাবে পায়েলের মা জিজ্ঞেস করছে কি দেখেছে। দাদু যে ঘরটায় থাকতেন, মানে সেই সময় দাদু বেঁচে ছিলেন, আজকে আর এখন দাদু বেঁচে নেই, তো মানে যিনি আর কি নিতু পিসির শ্বশুরমশাই হচ্ছেন, দাদুর সাথে না বরাবরই তার 3 বৌমার ভীষণ ভালো র্যাপো। কোনো দিনই শ্বশুর শাশুড়ির সাথে ওদেরকে একটা জোর গলায় কথাও বলতে শোনা যায়নি, যেটা আমি আগেই বললাম। এবং দাদুকে বিশেষ করে 2 বৌমা মানে 3 বৌমা প্রচণ্ড ভালোবাসতেন, সব সময় তার টেক কেয়ার করা। তিনিও অনেকটাই অসুস্থ ছিলেন, যেটা বয়সকালীন হয়েই থাকে। তা উনি যখন বেড রিটেন, 3 বৌমা অল্টারনেটিভলি তারা ঠিক সময় মতো দাদুর কাছে যেতেন, দাদুরকে খাবার দিয়ে খাইয়ে দিতেন, তার মাথায় হাত বুলিয়ে দিতেন, পা টিপে দিতেন, নানানভাবে তাদের মানে একটা রুটিন মাফিক তারা 3 জনে কিন্তু অল্টারনেটিভলি দাদুকে যত্ন করতো। এবার একদিন কি হয়েছে, নিতু পিসি মারা যাওয়ার পর তখন তো 2 বউ, বড় বৌমা ছোটো বৌমাকে দায়িত্বটা নিতে হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া, মানে অলরেডি মেয়েটি বলছে যে আমার মা দুপুরবেলা গিয়ে দাদুকে খাইয়ে দাইয়ে মুখটুক মুছিয়ে টুছিয়ে দিয়ে এসেছে। তো দাদু তখন বলেছিল যে আমার না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে বৌমা, তুমি এসে একটু মাথাটা টিপে দাও না। তো উনি বলে, বাবা আপনি শোন, আমি তাহলে বাসন কোসনগুলো রেখে এসে হাতটা ধুয়ে আমি এসে আপনাকে মাথাটা টিপে দিচ্ছি। তো বলছে আমার মা এসে ঘরে রান্নাঘরের সব বাসন, এঁঠো বাসন টাসন যা ছিল রেখে টেখে হাতটা ধুয়ে আবার উঠোন দিয়ে ক্রস করে যাচ্ছে দাদুর ঘরের দিকে, যে গিয়ে মাথাটা একটু দাদুকে টিপে দেবে। ওদের ঘরের কনস্ট্রাকশনটা কীরকম বলো তো, উঠোন থেকে তুমি দরজাটা দেখতে পাচ্ছ, এবার দরজা দিয়ে সোজাসুজি দাদু যেখানে শুয়ে আছে খাটটা দেখা যাচ্ছে। অনেকটা কাছাকাছি যাওয়ার পর ওই আন্টি যখন এবার ঘরে ঢুকতে যাবে, তখন দেখছেন যে একটা হাত, শুধু একটা হাত, অর্থাৎ যেটা এই কোনোই পর্যন্ত মানে এলবো পার্টটা পর্যন্ত রয়েছে, শুধু হাতের ফ্রন্ট পোর্শনটা, একটা শুধু হাত ভাসমান অবস্থাতে দাদুর মাথার ওপর অতীব যত্নে যেন মনে হচ্ছে হাত বুলিয়ে দিচ্ছে। আর দাদু তো বয়স্ক মানুষ, অলরেডি হয়তো খাওয়া দাওয়ার পর ওনার একটুখানি ঝিমুনি চলে এসেছিল, দাদু না বুঝতেও পারছে না ব্যাপারটা। দাদু তো জানে যে বড় বৌমা এক্ষুনি আমায় বলে গেল যে আমি বাসন কোসন রেখে এসে তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দাদু হয়তো ভাবছেন যে বড় বৌমা এসে আমার মাথায় বোধহয় হাত বুলিয়ে দিচ্ছে, ওই জন্য দাদুর কোনো ভ্রুক্ষেপও নেই। দাদু মানে ঘুমননি, কিন্তু সেটাও বুঝতে পারছে, মানে ওর বড় বৌমা বুঝতে পারছে যে দাদু ঘুমননি, তখনও উসকুস করছেন, এদিক ওদিক টুকটাক হচ্ছে, কিন্তু উনি চোখটা বন্ধ করে রয়েছেন এবং মুখে হয়তো বলছেও যে বাবা কি আরাম লাগছে, এইভাবে উনি রিয়্যাক্টও করছেন, কিন্তু উনি যেহেতু চোখ খুলে দেখছেন না, উনি বুঝতে পারছেন না। বাট ওর মা পুরো স্থবির হয়ে বাইরে থেকে দেখছে যে উনি আস্তে আস্তে ওর মাথায় এরকম একটা হাত এসে হাত বুলিয়ে দিচ্ছে। এবার হাতটা যেহেতু জায়ের হাত কেনা চিনতে পারবে, রেকগনাইজ করতে তো একটু অসুবিধা হওয়ার কথা নয়, সেটা বুঝতে ওর মায়ের এতটুকু বাকি ছিল না। ঠিক শাখা পলা যেরকমভাবে সেট করে নিতু পিসি পরতো, একদম ওই হাতটা। উনি ওটা দেখে আর তো ওনার সাহসে কুলোয়নি যে ভেতরে ঢুকবে, সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে বেরিয়ে এসে বাবা গো মা গো করে কে কোথায় আছো, বাড়ি শুদ্ধ সবাই যখন দৌড়ে এসেছে, দাদুও তখন হকচকিয়ে উঠে বসেছে। কি হয়েছে বৌমা, কি হয়েছে বৌমা? বলছে আপনার মাথায় এতক্ষণ কে হাত বোলাচ্ছিল? তো দাদু বলছে কেন, আমি তো জানি তুমিই হাত বোলাচ্ছিলে, তুমিই তো এসে হাত বোলাচ্ছিলে। বলছে না আমি কিন্তু হাত বোলাচ্ছিলাম না, আমি কিন্তু ঘরে ঢুকিনি। দাদু বলছে মানে তাহলে এতক্ষণ ধরে কে হাত বোলাচ্ছিল আমার মাথায়? তখন উনি বলেন যে আমি শুধু একটা হাত দেখতে পাই এবং সেটা কিন্তু নিতু পিসির হাত ছিল। এরপরে শুরু হলো ওদের উঠোনের পেছনের দিকে একটা ওয়াশরুম ছিল, ওটা মূলত ওদের স্নানাগার বলা যায়, ওখানে বাড়ির মেয়েরা স্নান করতো। ওখানে পাশে একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েল থেকে জল তুলে একদম ওই পাশেই ছোট্ট করে চারিদিকে কভার করে একটা
বলা যায় টেম্পোরারি টাইপের, খুব যে ভালো কনস্ট্রাকশন তা না, একটু টিনের চাল টাল দিয়ে একটা ছোট্ট ওয়াশরুম মতো করা ছিল। বাড়ির মেয়েরা মূলত ওখানে জল নিয়ে চান করতো। তো এইবার কি হয়, এই এক্সপিরিয়েন্সটা যেটা ওই মেয়েটা পড়াতে আসতো পায়েলকে, সে নিজেও এক্সপিরিয়েন্স করেছে। সে বলছে যে ফার্স্ট এই ঘটনাটা আমার সাথেই ঘটে। ওর মাকে বলছে, জানো আন্টি, আমি স্নান করতে গেছি, আমি টিউবওয়েল থেকে জল নিয়ে, ওই টিউবওয়েলের জলটা ঠান্ডা হয় বলে ওই জলে ওরা স্নান করে, ট্যাঙ্কের জলটা গরম হয়ে যায়, তো দুপুরের দিকে তখন ইচ্ছা করে না অত গরম জলে শাওয়ারে স্নান করতে, তো তোরা ওর এখানে চলে আসে। তো বলছে আমি জলটা নিয়ে বালতি মগে করে ভেতরে রেখেছি, এইবার আমি সোপটা নিয়ে সাইডে রাখা ছিল, সোপ কেস থেকে সোপটা তুলতে যাব। এবার স্বাভাবিকভাবেই তোমাকে যখন বালতি মগে মানুষ স্নান করে, তো পাশ থেকে সাবানটা তুলতে গেলে তো নিচের দিকে ঝুঁকতে হচ্ছে, এবার তোমার রিফ্লেকশনটা তো জলের মধ্যে পড়বে। ও বলছে আমি এরকম ভয় বোধ আমি আগে কখনো পাইনি। আমি যেই ঝুঁকেছি নিচে সাবানটা তুলবো বলে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি জলের মধ্যে আমার ছবিটা, আমি দেখতে পাচ্ছি নিজেকে, আর ঠিক আমার ঘাড়ের কাছে আমার কাকিমণি, ওর কাকিমণি হচ্ছে সম্পর্কে, বলছে নিতু কাকিমার ফেসটা। বলছে আর ফেসটা নর্মাল ফেস নয় কিন্তু, যেটা নর্মাল টাইমে ছিল, একদম লাস্ট স্টেজটাতে যখন উনি মারা গেছেন, আমি বললাম না ওনার সারা মুখে তখন এরকম বড় বড় দাগড়া দাগড়া জল ফোসকা হয়ে, ওনার কানের ভেতর টেতর অবধি সমস্ত জায়গাতে পুরো ইনফেক্টেড হয়ে গেছিলেন উনি। বলছে একদম সেই রকম মনে হচ্ছে আমার ঘাড়ের কাছে মুখটা, এবং আমি অ্যাট গ্লান্স যেই ওটা দেখেছি, আমি তো ফ্রিজ। ওই জিনিসটা এমনভাবে আমার দিকে একটা স্মাইল দিল না ক্রিপি ওয়েতে, আমার ওখানেই ফেইন্ট হয়ে যাওয়ার জোগাড়। আমি চিৎকার করে সমস্ত জল টল ফেলে টেলে দিয়ে ওখান থেকে দৌড়ে বেরিয়ে এসে তো বাবা গো মা গো করে মাকে ডাকছি, মা কাকিমণি সব দৌড়ে এসে বলছে কী হয়েছে। তখন ও বলে যে এই ঘটনাটা এক্সপ্লেন করে। এবার ওকে তখন সবাই বোঝায় যে মনে হয় এই যে বাড়িতে টুকটাক ঘটনাগুলো ঘটছে, যাই হোক এগুলোর একটা ইম্প্যাক্ট হয়তো তোর ওপরে পড়েছে, তুই কিছু হ্যালোজিনেট করেছিস, কারণ এটা আবার হতে পারে নাকি দিনে দুপুরে, তখন কটা বাজে, হয়তো ওই 12টা 12:30 বাজেও স্নান করতে গেছে। এবার ও তো সেটা মানতে নারাজ, ও বলছে তোমরাও দেখো, তোমরা এক্সপিরিয়েন্স করো। সত্যি সত্যি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ইভেন ওর মায়ের সাথে, ইনফ্যাক্ট ওর কাকিমার সাথেও। তারপর সবাই যখন এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে থাকে, ওরা রীতিমতো ভয় পায়। এবং এখন মানে সেই ক্লাস 5-এ পড়াকালীন পায়েল বলে যে ওই যে ওরা ওই বাথরুমটা বন্ধ করে দিল আর ইউজ করে না, ওইভাবেই ওটা পড়ে আছে, আজও ওরা ভয়ে ওই বাথরুমটা ইউজ করতে পারে না। বাড়ির ছেলেরাও যদি যায় না, ওদেরও কিছু একটা প্রবলেম তো হয়, একটু হলেও গা থমথমে লাগে, তারাও না লাস্টের দিকে যখন টুকটাক ব্যবহার করতো বাথরুমটা, ভেতর থেকে আর লক করতো না, দরজাটা খোলা রাখতো। যাই হোক, তো বাথরুমটা ওরা মোটামুটি একদমই অফ করে দেয়, ওরা আর ইউজই করতো না। এরপর আরও কিছু ঘটনা ওদের বাড়িতে ধারাবাহিকভাবে ঘটতে থাকে। সেটা হচ্ছে যে ওই নিতু পিসি ওনার জীবদ্দশায় খুব ভালো ডান্স করতেন, উনি যখন সুস্থ ছিলেন উনি অসম্ভব ভালো ডান্স করতেন। এবার নূপুর পরার একটা প্যাশন তো থাকেই যে কোনো ডান্সারের, এবং দেখবে নূপুরের আওয়াজেরও না নানান রকমের ভঙ্গিমা হয়। হয়তো যখন ঠাকুরের কোনো, অনেকেই এক্সপিরিয়েন্স করেছে যে ঠাকুর নূপুর পড়ে যাচ্ছে, সেটার একটা ছমছম রিদমে সেটা চলে, কিন্তু এই যে নূপুরের রিদমটা সবাই শুনতে পেত, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যেত কেউ যদি কোনো নাচের তাল দিচ্ছে, অর্থাৎ ছম 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 ছম, লাইক একটা তাল দিয়ে কেউ একটা রিদমে যে নূপুরটা পড়ে নাচছে, অর্থাৎ ওটা কিন্তু সাধারণভাবে হেঁটে যাওয়া বা কারোর পায়ে এমনি নূপুর পরা থাকলে সে চলাফেরা করছে সেরকম শব্দ নয়, কেউ একটা ডান্স করছে, ডান্সার ডান্স করছে রীতিমতো, সেই শব্দটাই কিন্তু পেত। এবং সেটা প্রথম শুরু হয় ওদের বাড়িতে। প্রথম ওর শ্বশুরবাড়ির লোকেরা রাত্রবেলা ঘুমোতে পারতো না, প্রত্যেকে ওই শব্দটা শুনতে পেত। শুধু তাই নয়, উনি মারা যাওয়ার পর থেকে ওরা রাত্রবেলা উঠানে একটা আলো জ্বেলে রাখতো, যেহেতু পুরোটা ঘুটঘুটে অন্ধকার হয়ে যেত, ওই আলোতে একটা ছায়া প্রত্যেকে দেখেছে, যেটা একদম নিতু পিসির লাস্ট স্টেজের ছায়াটা, অর্থাৎ উনি যখন অতটা অসুস্থ ছিলেন, উনার কোকড়া কোকড়া চুলগুলো ছিল তো, আর দেখবে যখন মানুষ একদম বেডরিডেন হয়ে যায়, বেডসোর হয়ে যাচ্ছে, সেই সময় তো মানুষকে ওইভাবে লম্বা চুল টুল মেনটেন করা ওয়াজ ডিফিকাল্ট। তো সেই কারণে ওনাকে একদম বয়েস কাট করে দেওয়া হয়েছিল, একদম ছোটো ছোটো করে কেটে দেওয়া হয়েছিল, আর কোকড়া কোকড়া চুলগুলো। ওনার শারীরিক আদলটা তো মোটামুটি বাড়ির প্রত্যেকে চেনে। ওই উঠোনে কাউকে দেখা যেত না, বাট প্রত্যেকে দেখেছে একটা শুধু ছায়া মূর্তি দেখা যেত, একটা শুধু ছায়া উঠানে থাকতো, এবং সেটা
প্রত্যেক রাত্রিবেলা হয়তো অ্যাট অ্যারাউন্ড 1টা থেকে 3টে পর্যন্ত এরকম কনস্ট্যান্টলি দাঁড়িয়ে থাকতো। ছায়াটা নড়তো না, চড়তো না, কারোর কিন্তু কোনো ক্ষতিও করতো না, বাট ওই ছায়াটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকতো ওই একইভাবে, সবাই দেখতে পেতো সেটা। প্লাস ওই রকম যখন সবাই ঘুমিয়ে পড়তো বা ঘরে চলে যেত শোয়ার জন্য, নূপুরের আওয়াজ। আস্তে আস্তে না ওরা এই জিনিসটার সাথে মানে পুরো অ্যাকাস্টমড হয়ে গেছিলো, ওদের আর ভয়ও লাগতো না, ওরা ধরেই নিয়েছিল যে এগুলো চলবে। টুকটাক অনেক তান্ত্রিক বা পুরোহিত তাদেরকে নিয়ে এসেছে, বাড়ি বন্দনা করেছে, কিন্তু কিছুতেই কিছু কিন্তু হয়নি। এইবার আস্তে আস্তে এই জিনিসটার এক্সপ্যানশন হতে থাকে, অর্থাৎ প্রথমে তো এটা বাড়ির ভেতরে শুরু হয়, পরবর্তীতে এইবার ধীরে ধীরে ওদের মানে পায়েল যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে, ধরো সে তো একদম ওদের বাড়িটার কর্নার প্লটটাতে আছে, একদম উল্টো দিকের অপোজিটে। ও বলছে দিদি আমাদের বাড়িটার চারিদিকে রাস্তা, আমাদের পুরো গোল করে তুমি বাড়িটা ঘুরতে পারবে, প্লাস আমাদের দুপাশের দুটো বাড়ি, ওগুলোরও পাশে না অনেকটা করে রাস্তা আছে চওড়া চওড়া। বলছে এরপর একদিন রাত্রেবেলা আমি শুয়ে আছি, এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। পায়েল বলছে আমি রীতিমতো তখন 1টা থেকে 1:30 বাজে এরকম হবে, পরিষ্কার শুনতে পাচ্ছি ঠিক যেরকম ওই দিদি এসে এক্সপ্লেন করতো যে ওদের বাড়ির চারিদিকে নূপুর পড়ে উঠোনে কেউ নেচে বেড়াচ্ছে, এই এক্সপিরিয়েন্সটা হয়। বলছে ঠিক আমার ফিলিংসটাও ওয়াজ সেম লাইক দ্যাট, যে আমার মনে হচ্ছে একদম আমাদের বাড়ির চারিপাশে নূপুর পড়ে কেউ একটা নাচ করছে, কেউ যদি কত্থক বা ভরতনাট্যম তালে তালে নাচে, ঠিক যেরকম নাচের রিদমটা থাকে ওইভাবে নূপুর পড়ে নাচছে, এবং তার মাত্রাটা ক্রমশ রাতের পর রাত আরও বাড়তে থাকে, এবং পুরো পাড়া ভীষণভাবে এই উপদ্রবে তিক্ত হয়ে ওঠে। এমনি আর যে কারোর কোনো ক্ষতি হতো বা খুব খারাপ কিছু করতো নট দ্যাট, কিন্তু এই নূপুরের শব্দটা কিন্তু সবাই পেত। এইবার যেটা গ্র্যাজুয়ালি ভয়ের কারণ হয়ে দাঁড়ালো, ধরো কেউ রাত্রেবেলা, সবার তো এসি চলে না, সবার যে একদম দরজা জানলা সব কিছু বন্ধ থাকে একতলার বাড়িতে তা নয়, এবার কারোর বাড়ির হয়তো জানলা খোলা, বলে অনেকেই নাকি ওই পাড়াতে দেখতে পেত যে যাদের হয়তো একতলার জানালা খোলা রয়েছে, হঠাৎ মাঝরাতে মনে হচ্ছে কেউ একটা দাঁড়িয়ে আছে, এবং পরিষ্কার তারা দেখতে পেত ওটা নিতু পিসি দাঁড়িয়ে রয়েছে, পুরো একদম তার ওই শেষ যে ফেসটা লাইফের ওই টাইমটা, পুরো একদম সারা মুখে বড় 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 জলফোস্কা টাইপের, পুরো মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, ওনার লাস্টের দিকে মুখটা হালকা বেঁকে গেছিলো, একটু নার্ভের সমস্যাও বোধহয় হয়েছিল। তো ঠিক ওই যে ফেসটা, ওই মুখটা, ওনার সুস্থ সবল মুখটা নয়, কিন্তু ওইভাবে ওনাকে অনেকেই দেখতে পেত। এইবার ঠাম্মা অর্থাৎ ওনার মায়ের প্রসঙ্গে আসি, যেটা গ্রিন বাড়িটা আমি বললাম ছিল, যেটা ওনার বাপের বাড়ি, ওদের বাড়িতেও নিশ্চয়ই ওরা কিছু ফিল করতো বা কিছু তো না কিছু ফেস করেইছে ডেফিনেটলি, যখন সারা পাড়া উত্তপ্ত হয়ে গেছে, বাট ওরা না সেটা রিভিল করতো না চট করে। বাট একদিন নাকি ওই ঠাম্মা অর্থাৎ নিতু পিসির নিজের মা প্রচণ্ড কাঁদতে কাঁদতে ওদের বাড়িতে আসে, এবং রীতিমতো পায়েলের মাকে জড়িয়ে ধরে বলে যে বৌমা আমি আমার মেয়েটাকে আর এত কষ্টে দেখতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো বলছে কেন, কী হয়েছে? তো ঠাম্মা যেটা বলেন যে উনিও কিন্তু প্রত্যেক রাত্রে স্বপ্ন পেতেন, নিতু পিসি মারা যাওয়ার পর থেকেই প্রায় বছরখানেক উনি এরকম কনস্ট্যান্ট স্বপ্ন পেয়েছেন যে মা আমার না খুব কষ্ট হচ্ছে, আর প্রত্যেক দিনই ওনাকে ওই ফর্মেই দেখতেন, ওরকম পুরো সারা গায়ে ঘা হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে, সারা গা ওনার জ্বলে যাচ্ছে, তবে ওনাকে দেখতো নর্মাল একটা শাড়ি টাড়ি কিছু পরে। এছাড়াও নূপুরের শব্দ ওদের বাড়িতে ওরা পেয়েছে, নূপুর পরে যেন মনে হচ্ছে কেউ উত্তাল নাচ করছে, কিন্তু তাতেও কিন্তু কোনোদিন ঠাম্মা এতটা রিয়্যাক্ট করেননি। বাট একদিন রাত্রেবেলা, যেটার জন্য উনি ভীষণভাবে ভেঙে পড়েন, উনি নাকি বাথরুমে যাবেন বলে তখন রাত্রি 2:30-3টে বাজে উঠেছেন। ওনাদের নিচটা হচ্ছে একতলাতে উঠোন, প্লাস ওখানে অনেকটা খোলা উঠোন রয়েছে, আর তার সাথে একদিকে কলতলা। তো ওই স্পেসটাতে উনি ওপরের বারান্দা দিয়ে যদি করিডোর দিয়ে উনি হেঁটে চলে যান, তাহলে নিচে একদম সরাসরি উঠোনটা দেখতে পাবেন। এবার উনি কিন্তু যাওয়ার সময় ওরকম ছনছন করে কেউ নূপুর পরে নাচছে বা এরকম কিছু উনি বুঝতে পেরেছেন, বাট ঠাম্মা তখন ওই দিকটা তাকিয়ে দেখেনি, খেয়ালই করেনি, ইচ্ছা করে আগে ওয়াশরুম চলে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়েও ঠাম্মা প্রাণপণ চেষ্টা করছিলেন যে আমি নিচের দিকে তাকাবো না, কারণ ওনার বারবার মনে হচ্ছে যে আমি যদি নিচে দেখি আর কিছু একটা যদি আমার চোখে পড়ে যায়। স্বপ্ন একরকম, আমি এতদিন ওকে স্বপ্নে দেখেছি, নূপুরের শব্দ পেয়েছি, কিন্তু আমি তো কোনোদিন ডাইরেক্ট দেখিনি, কিন্তু এত প্রগাঢ়ভাবে নূপুরের শব্দটা আসছিল, ঠাম্মা নিজেকে রেসিস্ট করতে পারেনি। ঠাম্মা ওপরের হালকা করে জানলাটা ফাঁক করে গ্রিলের ভেতর থেকে যখন দেখছে নিচের দিকে, ওদেরও উঠানে একটা হালকা টিমটিমে খুব লো পাওয়ারের লাইট জ্বলতো, দেখছে
পুরো সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত ওই রকম দাগড়া দাগড়া বড় বড় সারা শরীরে তার ফোস্কা পড়া, মানে জল ধরা ফোস্কা, বিভৎস লাগছে দেখতে। চুলগুলো ছোট ছোট করে, তখন তো লাস্ট ফেজটায় কেটে দেওয়া, একদম বয়স্কার চুল, কোকড়া কোকড়া, আর ক্ষতবিক্ষত তার শরীর। ওই অবস্থায় পায়ের মধ্যে দুটো মোটা মোটা নুপুর পরে তার মেয়ে ঠিক যেরকমভাবে একসময় প্রাণবন্তভাবে ডান্স করতো, নাচতো, ও তাল ডান্স করছে। ঠাম্মা বলছে, আমি না মা ওই দৃশ্যটা নিতে পারছি না, আমি আমার কাপড়টা না নিয়ে মুখের মধ্যে চেপে ধরে, আমার এত কষ্ট হচ্ছে মেয়েকে ওইভাবে দেখে। কিছুটা ত্রাস ভেতরে আর কিছুটা আতঙ্ক, সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে ওনার তখন। নিজের মেয়েকে ওই অবস্থায় দেখে মা হিসাবে এক তো অসম্ভব একটা কষ্টও হচ্ছে, আবার কোথাও গিয়ে একটু তো ভয়ও লাগে না একটা মৃত মানুষকে দেখলে ওইভাবে। তো বলছে আমি প্রচণ্ড ভয়ও পেয়েছি, এটাও মনে হচ্ছে যে আমি একটু শব্দ করব না, যদি বাই চান্স কোনো শব্দ করি আর যদি ওই জিনিসটা আমাকে দেখতে পেয়ে যায়, তখন যদি, আমি জানি না কি হবে, তো কিছু যদি খারাপ করে দেয়। তো ভয়ের চোটে বলছে আমি না ফুপিয়ে ফুপিয়ে মুখটাকে এরকম কাপড়টা দিয়ে চেপে ধরে ওকে দেখেই যাচ্ছি, আমার ছেড়েও আসতে ইচ্ছা করছে না। আফটার অল মেয়েকে তো কোনো একটা ফর্মে হলেও একটা মৃত মেয়েকে তো কাছে পাচ্ছি, দেখতে তো পাচ্ছি চোখে সচক্ষে। তো একটা অদ্ভুত ফিলিংস ওনার। বলে তারপর আমি দৌড়ে কাঁদতে কাঁদতে এসে ঘরের মধ্যে দরজাটা দিয়ে বন্ধ করে না কাল হাপিত্তেশ করে শুধু কেঁদেছি যে ভগবান আমাকে এত বড় শাস্তি দিল, নিজের সন্তানকে এই অবস্থায় দেখতে হলো আমাকে। আর এতটা হ্যালুসিনেশন হতে পারে কখনো বলো বৌমা? আমি স্বপ্ন দেখতাম, আমি কোনো দিন বলিনি কাউকে কিচ্ছু, কারণ আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো ওটা আমার মানসিক বিকৃতি, কিন্তু এটা কি করে হতে পারে। তো এই জিনিসগুলো তো চলতেই থাকে। ও বলছে জানো দিদি, মোটামুটি ক্লাস 5 to 7 আমাদের পুরো পাড়াতে আতঙ্ক ছড়িয়ে গেছিলো। আমি কোনো দিন এই 3 বছর কাউকে দেখিনি ওদের বাড়িতে যাতায়াত করতো, না বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে। সবাই কথা বলতো ওদের সাথে, খুব ভালো একটা ওয়েল টু ডু ফ্যামিলি যেহেতু, ওদের সবার সাথে খুব ভালো রিলেশনই ছিল, কিন্তু কেউ না ওদের বাড়িতে যেতে চাইতো না, অ্যাভয়েড করতো। প্লাস ওদের বাড়িতে এই ইন্টারনাল প্রবলেমগুলো কিন্তু ছিলই, সেটা কখনো ওরাও বাইরে এসে বলতো বা কেউ কেউ কোনোভাবে জানতে পারে। যেমন বিকেলবেলার দিকে কিছু বাচ্চারা ওই সময় ক্রিকেট খেলতো ওদের বাড়ির ঠিক পেছনের দিকের একটা মাঠে, তো মাঠ থেকে মাঝে মাঝে বল ভেতরের দিকে চলে আসতো। যখনই ওরা বিকেলবেলা বল নিতে যেত, ওরা ওপর থেকে প্রচণ্ড রিয়্যাক্ট করতো আর সমানে বলতো তোমাদেরকে বারণ করেছি না, তোমরা কিন্তু ভেতরে ঢুকবে না, আমাদের বাড়িতে হুট করে তোমরা চলে আসবে না, না জিজ্ঞাসা করে, বা বল চাইবে আমরা দেবো, তোমরা আসবে না। ওদেরকে ঢুকতে খুব বারণ করতো, একদমই ওরা পছন্দ করতো না এই ব্যাপারটা। তোদের বাড়িতে যে কিছু একটা সমস্যা ছিল বা চলছিল, সেগুলো পুরো পাড়ার লোক বুঝতেই পারতো। হঠাৎ করে তখন ও ক্লাস 7-এ পড়ে, বলছে একদিন ওদের বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি। তো আমি প্রথমে এটা মেনশন করেছি যে ওদের বাড়ি থেকে কিন্তু কোনোদিনই কোনো ঝগড়া ঝাঁটি চিৎকার চেঁচামেচি এই সবের ব্যাপারই ছিল না। ওরা প্রত্যেকেই ভীষণ জেনারাস অ্যান্ড প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব ভালো বন্ডিং। তো হঠাৎ কি হলো, ওই রকম একটা শান্ত বাড়ি থেকে এত চিৎকার চেঁচামেচি, এত আওয়াজ, এত কিছু। এবার পুরো পাড়ার লোক তো উদ্গ্রীব হয়ে রয়েছে, দেখছে টুকি মেরে যে কী হলো এ বাড়ি থেকে এত চেঁচামেচি কেন। তারপরে সে দেখছে হাউ হাউ করে চিৎকার করতে করতে বউগুলো বেরিয়ে চলে এসেছে ভয়ে। সেই রীতিমতো ওই যে মেয়েটি মিলিদি, অর্থাৎ যার মা মারা গেছে, নিতু পিসির মেয়ে, তো তাকে নিয়ে সবার একটা বেশ গোলযোগের যে সৃষ্টি হয়েছে বুঝতে পারছে কি হয়েছে। পরে পাড়ার লোক যেটা জানতে পারে যে মিলিদি সেই যে ক্লাস 5-এ পড়াকালীন, পায়েল বলছে আমার মানে শুনেছিলাম আমরা যে এসে মানে প্রত্যেক দিন ঠিক 12টা থেকে 1টা পর্যন্ত ওই দিদি বলতো যে ওর মধ্যে নানান রকমের একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস চলে, ও নিজের মায়ের মতন করে কথা বলে, প্রেটেন্ড করে যেন ওটা ওর মা। তো সবাই তো এটাকে সাইকোলজিক্যাল ধরেই রেখেছিল। প্রচুর ট্রিটমেন্ট করিয়েছে, ওকে নার্ভের ওষুধ খাওয়ানো হয়েছে বহুদিন ধরে, ওকে কাউন্সেলিং করানোর চেষ্টা করা হয়েছে, নানানভাবে ট্রাই করা হয়েছে যে ও যাতে এই জায়গাটাকে ওভারকাম করতে পারে, কিন্তু কিছুতেই কিন্তু কিছু হচ্ছিল না। ও ওরকম প্রত্যেক দিন বসে বসে হাপিত্তেশ করতো, কাঁদতো আর ওই চিৎকার করতো ঠিক 1-1.5 ঘন্টা। এইবার যেটা হয়, একটা ঘটনা যখন দীর্ঘদিন যাবো তোমার সাথে ঘটছে, তখন অনেকটাই মানুষ ব্যাপারটা নিয়ে ক্যাজুয়াল হয়ে যায়, আর তো কিছু করে না, আর তো কিছু ঘটছে না, মানুষের মধ্যে কোনো ভয় ভীতিও তখন নেই। তো ঠাকুমাটা না আস্তে আস্তে ইরিটেটেড হতে শুরু করে যে তার বাবা প্রত্যেক দিন একটা নতুন ঢং, একটা নির্দিষ্ট সময়ে এই হাত পা ছড়িয়ে বসে, হ্যাঁ আমার তো কী হবে গো, তোর কী হবে গো, কে তোকে দেখবে গো, এরকম বলে। তো ঠাম্মাটা এর আগেও নাকি 2-3 দিন খুব খেচিয়েছে ওকে যে এই চুপ কর তো, প্রত্যেক দিন ঘ্যান 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 ঘ্যান, আর ভাল লাগে না বাবা।
এবার সেদিন বোধহয় ওই ঠাম্মাটা একটু জোর গলায় বলে ফেলেছে, তুই আর একটা দিন একটা করে দেখ, আমি তোর বাবার যদি আর একটা বিয়ে না দিয়ে নতুন বউ যদি না নিয়ে এসছি, তুই দেখ তোর এই ভীমরতি না আমি বার করব। আর যেই এই কথাটা বলেছে ঠাম্মা যে আমি তোর বাবার বিয়ে দিয়ে নিয়ে আসবো, ঠিক সেই সময় মেয়েটি নাকি খাটের ওপর থেকে দড়াম করে একটা লাফ মেরে নামে, দৌড়ে গিয়ে একটা কাটারি তুলে নিয়ে ঠাকুমার গলায় গিয়ে সোজা শটাং একটা কোপ বসাতে যায়। এবং সবাই মিলে তো রেড়ে করে তেড়ে এসেছে, মানে সেই ঠাকুমা চিৎকার করেছে আর বাড়ি থেকে জ্যাঠা কাকারা এসে জাস্ট কোনো মতে ওকে ধরেছে, না হলে হয়তো গলায় কোপটা বসিয়েই দিত। যখন ওকে এসে পেছন থেকে ওর বাবা ধরেছে, ওর গায়ে এতটাই অমানবিক শক্তি, ওর ঠাম্মাকে পুরো গলাটা এরকম চেপে ধরে, কাটারিটা তোর হাত থেকে যা হোক করে ওরা চেপে ধরে ছিনিয়ে নিয়েছে, ও ঠাম্মার গলাটাকে চেপে ধরে হাত দিয়ে এরকম শটাং ওপরে তুলে উনাকে নাকি এমন জোরে ছুঁড়ে মেরেছে, উনি পেছনের একটা দেওয়ালে গিয়ে সোজা ধাক্কা খেয়ে নিচে সাপাটে পড়েছেন। এবং বয়স্ক মানুষ, তার কোমর টোমর মানে ভেঙে গেছে না কি সেই নিয়ে এখন সন্দিহান, তাই অত চিৎকার চেঁচামেচি চলছে যে কী হলো মানে সবাই একদম হই হই রই রই করছে। এনিওয়েজ, তো এটা তো একটা মারাত্মক ঘটনা। তো এই ঘটনাটার পরে ওদের কিছুটা টনক নড়ে। সেদিন ওর বাবা জ্যাঠা সবাই রিয়েলাইজ করে যে যতই হোক বাচ্চা তো মেয়েটা একটা রোগা পাতলা এরকম বাচ্চা মেয়ে, আর ওনা আস্তে আস্তে দিনে দিনে খুব শুকিয়ে যাচ্ছিল, কেমন যেন চোখ দুটো কোঠরে ঢুকে যায়। তো বাচ্চা মেয়েটার গায়ে এত জোর সম্ভব? ইনফ্যাক্ট এটা করার পরেও ঠাম্মাকে ফেলে দিল, ওর মধ্যে কোনো অনুতাপ নেই, ও তখনও ফুঁসছে। ওর বাবা ওকে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে। ও নাকি তখনও ঘরের মধ্যে ওদের যে খাটটা সেটাকে ধরে পুরো নাড়াচ্ছে, অত বড় একটা পালঙ্ক ওদের আগেকার দিনের ছিল ঘরে, সেটাকে ধরেও ঝাঁকাচ্ছে। তো এগুলো দেখে ওদের সেদিন ফিলটা আসে যে না, মনে হয় যতটা স্বাভাবিক ওরা ঘটনাটাকে এতদিন ভাবছিল, একদমই এটাকে মানে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল যে ঠিক আছে, এটা মনে হয় একটা কোনো এমন ডিসঅর্ডার যেটা ওর মধ্যে এসেছে, এটা বোধহয় কাউন্সেলিং করেও ঠিক হচ্ছে না, ও পাগল হয়ে গেছে, এই ধরনের একটা অ্যাটিটিউড ছিল ওদের। তো সেই জায়গা থেকে ওরা একটু সিরিয়াসলি এটাকে নিয়ে ভাবতে শুরু করে। পাড়ার সবাই ওদেরকে বলে যে তোমরা কেন বুঝতে চাও না বিষয়টা জানি না, কিন্তু আমরা পাড়ার প্রত্যেকেই তো ফিল করেছি এই জিনিসটা। ইভেন ওদের বাপের বাড়িতেও কিন্তু ওরা বন্দনা করে নিয়েছিল, কারণ ওরা বাপের বাড়িতেও খুব ভয় পেত ওর ভাইয়ের বউটো ওরা। তো তারপরে ওদেরকে একটু রিকোয়েস্ট করা হয় পাড়া থেকেও, যে এরকম পাড়াতেও অনেকে দেখতে পাই ও জানলার ধারে দাঁড়িয়ে থাকে, কাঁদে, ফোঁপায়। তারপর তখন ওরাও আর কি স্বীকার করে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেও কিন্তু ও দেখা দেয়, প্রতি রাত্রেবেলা উঠোনে দাঁড়িয়ে থাকে, ওর ছায়াটা দেখা যায়, বা কখনো হয়তো নুপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো ওরা ডিসাইড করে যে ঠিক আছে, আমরা একজন তান্ত্রিকের সাথে কথা বলছি, আমরা ডেকে নিয়ে এসে দেখি কী বিধান উনি দেন। সেই মতন একজন তান্ত্রিক আসে এবং উনি এসে প্রথম বাড়িটা দেখে বলেন যে আপনাদের বেশ কিছু বছর আগেই, মানে উনি মারা যাওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কিন্তু ওনার পিণ্ডদানটা করাটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, আপনারা পিণ্ডদান করেননি কেন? উনি তো আরও বেশি অতৃপ্ত হয়ে উঠেছেন। আসলে ওনার মেয়ের ওপর উনি প্রত্যেক দিন ভর করেন তান্ত্রিকের মতে। উনি প্রচণ্ড মেয়েকে ভালোবাসেন, কিন্তু এতটাই ভালোবাসেন, অনেক সময় হয় কি অনেক সোল সে যাকে খুব ভালোবাসে চেষ্টা করে তাকে সঙ্গে করে টেনে নিয়ে চলে যাবার, কিন্তু এর ক্ষেত্রে ও কিন্তু মেয়েকে মেরে ফেলতে চায় না। ও মেয়েকে ভালোবাসে, মেয়েকে ছেড়ে যেতে পারছে না, মেয়ের প্রতি প্রচণ্ড আসক্ত, ও মেয়ের শরীরেই ধারণ করছে নিজেকে। এতে যে ওর মেয়ের কষ্ট হচ্ছে, ওর মেয়ে যে দিনে দিনে আরও ভেতর শেষ হয়ে যাচ্ছে, হয়তো সেটা রিয়েলাইজও করতে পারছে না, কিন্তু মেয়েকে যে প্রাণে মেরে দিচ্ছে, সঙ্গে করে নিয়ে চলে যাব, এই টেন্ডেন্সিটাও নেই। আফটার অল মা তো কোথাও গিয়ে তো তার মানে মেয়েকে মেরে ফেলবো, সেই জায়গাটাতেও সে কনসার্ন। তো বলছে তাহলে এখন উপায়? তো উনি কি বলেছিলেন সেই বিষয়টা প্রথমে ওই পাড়াতে ওরা কাউকেই রিভিল করেনি। ওরা বলেছিল যে হ্যাঁ উনি পুরো যজ্ঞ করে বাড়ি বাঁধিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে আমরা গিয়ে ওখানে পিণ্ডদান করে এসেছি, আপনাদের আর কারোর ভয়ের কোনো কারণ নেই, আর কোনো অসুবিধা হবে না। এবং এটা ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করার পর থেকে সত্যিই কিন্তু ওই পাড়াতে তারপর বহু বছর কেটে গেছে, কেউ কোনো উপদ্রব ফেস করেনি, কেউ কোনো শব্দও শোনেনি, কোনো রকম কোনো নুপুরের আওয়াজও নেই, সব কিছু নর্মাল। বাট
একটা টুইস্ট আছে এখানে, সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত যখনই ওই বাচ্চাগুলো পেছনে ক্রিকেট খেলতো, এবার কখনো ওদের বলটা ভেতরে পড়লে চট করে না ওরা ভেতরে ঢুকতে দিতে চাইতো না। এবার ছেলেগুলোও তো আস্তে আস্তে একটু বড় হওয়ার ডানপিটে হয়েছে, ওরাও একটু কিউরিয়াস ব্যাপারটা নিয়ে ওরা 2-3 দিন নাকি পাঁচিলের ওপর মানে উঠে একটু টুকি মেরে দেখার চেষ্টা করে যে ওদের বাড়ির এদিকটাতে আছে কি, বারণ করে কেন। আর যেহেতু একবার সবাইকে বলে দিয়েছে আমরা পিণ্ডদান করে দিয়েছি সত্যি, তারপরে আর পাড়াতে কোনো সমস্যা নেই, উপদ্রব কিছু হচ্ছে না, তারপরেও কিন্তু ওরা না ওদের বাড়িতে কাউকে অতটাও ইনভাইট করে তো অ্যালাউই করে না, ইভেন কেউ গেলেও কিন্তু একটু অ্যাভয়েড করে, বা সন্ধ্যের পর ওরা নিজেরাই একটু চেষ্টা করে যাতে বাড়িতে কেউ না আসে, ওরাও কারোর বাড়িতে খুব একটা যায় আসে না। তো এই যে আরও ছাড়ো ছাড়ো ব্যাপারটা কেন, আবার আগের মতো ওরা স্বাভাবিক ছন্দে কেন ফিরছে না পিণ্ডদানের পরেও, এটা নিয়ে কিন্তু অনেকের মনেই একটা সন্ধিহান ছিল। তো ওই বাচ্চাগুলো নাকি দেখেছে বেশ পরপর কয়েকদিন ওরা এই জিনিসটা নোটিস করেছে, ওদের একদম পেছনে যে জায়গাটাতে ওই বাথরুম টিউব কয়েলটা ছিল, যে বাথরুমটা একদম পরিত্যক্ত এখন, ওটা আর ওরা ব্যবহারই করে না, যে বাথরুমটাতেই সমস্যাটা হচ্ছিল, কেউ স্নান করতে গেলে ওকে দেখতে পাচ্ছিল, সেই বাথরুমের সামনে নাকি ওরা দেখে থালা সাজানো প্রচুর খাবার, মানে খাবারের মধ্যে ইনক্লুডেড তরকারি, মাছ, মাংস, এভরিথিং, ডালের বাটি বসানো থাকে, জল দেওয়া থাকে। ওইভাবে কেউ বাথরুম, একটা পরিত্যক্ত বাথরুমের সামনে কাউকে কেন খেতে দেবে? আর যদি মানে শিয়াল কুকুর বা এমনি চিল পাখি কেউ দেয়, কিন্তু সে তো ওরমভাবে পরিপাটি করে গুছিয়ে থালা সাজিয়ে তো আর দেবে না, হয়তো এঁটো কাটা ফাটা দিতে পারে, কিন্তু ওইভাবে কে খেতে দেয়? এবং ওরা প্রত্যেকবার যখন দেখেছে, ওরা কিন্তু দেখেছে ওই থালা বাটি সব বিকেলবেলা পর্যন্ত ওইখানেই রাখা থাকে ওই বাথরুমটার সামনে। তো এইটা যখন আস্তে আস্তে জানাজানি হয়, তো পায়েলকে যেহেতু পড়াতে আসতো ওই দিদিটার সাথে তো খুব ভালো র্যাপও ছিল, তো ওই দিদিটাকে পায়েল একদিন জিজ্ঞাসা করে যে এইটা না পাড়ার ছেলেরা এরকম বলে, তো কি ব্যাপার গো? তখন ফাইনালি ওই দিদিটা বলে যে একটা কথা তাহলে বলবো, কনফেস করবো তোদেরকে, কিন্তু তোরা এই ব্যাপারটা কিন্তু পাড়াতে আর কাউকে জানাবি না, খুব বিশ্বাস করে বলছি, আমরা কাকিমার পিণ্ডদান করতে পারিনি। কাকিমার পিণ্ডদান করতে যতবার এ বাড়ি থেকে কেউ যাওয়ার চেষ্টা করেছে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে, মানে কোনোভাবেই সে হয় ওখানে পৌঁছে উঠতে পারেনি, বা অন্য কাউকে দিয়ে পাঠাবার একবার চেষ্টা করেছিল, তারও মাঝপথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফাইনালি যখন ওরা ওর পিণ্ডদান করতে পারেনি, তখন ওই তান্ত্রিককে ওরা আবার যোগাযোগ করে। ওই তান্ত্রিক তখন বলে বেশ, ওকে তো যখন এখান থেকে কোনোভাবেই তাড়ানো সম্ভব না, ওর মেয়েটার প্রতি এতটা আসক্ত, মেয়েটাকে প্রাণেও মারছে না কিন্তু মেয়েটাকে ছেড়ে যাবেও নাও, তো সেই কারণে একটা কাজ করা যেতে পারে, বাড়িতে আমরা বেঁধে দিতে পারি, ও এখানেই থাকবে, বরং যেটা হবে যে বাকিরা কেউ আর কোনো উপদ্রব ফেস করবে না। তো তারপর নাকি ওই তান্ত্রিকটা ওকে ওই বাড়িটার মধ্যেই আবদ্ধ করে দিয়েছে, ওই বাড়িতে ওই নির্দিষ্ট জায়গাটাতে, বাড়ির পেছনের দিকের ওই বাথরুমটা যেটাতে ও আস্তানা গেড়েছিল, সেইখানে এখনও নাকি ওর এক্সিস্টেন্স আছে, ও এখনও ওখানেই আছে, ওই বাড়িতেই আছে। এখনও টুকটাক বাড়ির লোকেরা কখনো কখনো কোনো ওর ছায়ামূর্তিটা, তো বললাম খুবই ভালোভাবে বোঝা যায়, বিকজ ওর যেহেতু চুলের হেয়ার কাটের প্যাটার্নটা ওয়াজ ডিফারেন্ট, তো সেই কারণে খুব ভালোভাবে সবাই রেকগনাইজ করতে পারে ওর ছায়ামূর্তিটা যে ওটাই। তো এখনও মাঝে মাঝে নুপুরের শব্দ এগুলো পায়, কিন্তু আর ওই যে প্রত্যেক দিন মেয়েটার শরীরে 12টা থেকে 1টা পর্যন্ত জিনিসটা আসতো, সেইটা ওই তান্ত্রিক কাজটা করে দেওয়ার পর থেকে টোটালি বন্ধ হয়ে গেছে। এখন মিলিদি সম্পূর্ণ সুস্থ, মিলিদির মধ্যে আর ওই ব্যাপারটা হয় না। আর তাছাড়া টুকটাক যে আরও কিছু সমস্যা ওরা কখনো ফেস করতো, কখনো মনে হচ্ছে নিতু পিসি ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে, বা বাড়ির মধ্যে নুপুর পরে হেঁটে চলে বেড়াচ্ছে, সেগুলো আর হয় না। ওই বাইরের পেছনের দিকটাতে কখনো রাত্রেবেলা মনে হয় ডান্স করছে, ব্যাস এইটুকুনি। কিন্তু ওখানে উনি এখনও আছেন। একটাই জিনিস ওই তান্ত্রিক ওদেরকে নির্দেশ দিয়েছে যে প্রতিদিন উনাকে কিন্তু বারবেলায় খেতে দিতে হবে, আর সন্ধ্যের পর গিয়ে তোমরা থালাবাটি ওখান থেকে কুড়িয়ে নিয়ে চলে আসবে, এবং এই খাবার দেওয়ার কাজটা কিন্তু উনাকে প্রত্যেক দিন করতে হবে। এইভাবে উনাকে শান্ত করে বাড়িতেই বেঁধে রাখা আছে, উনাকে ওখান থেকে কিন্তু উৎখাত করা যায়নি। পাড়ার লোকেরা ওই জন্য বুঝতে পারে না, তারা অনেক দিন এই ধারণাতে ছিল যে হয়তো সেই জিনিসটা নেই, সব ঠিক হয়ে গেছে। এইটা জানার পর থেকে তো যদি বা টুকটাক আবারও ওদের বাড়িতে যাতায়াত করতো, ওরা তো যায়ই না। এবার একটা জিনিস লোকমুখে কিছুটা তো এদিক ওদিক ছড়িয়েও যায়, তো সবাই জানার পর থেকে আরোই ওদেরকে অ্যাভয়েড করে, কিন্তু এখনও ওই বাড়িটা
ওই অবস্থাতেই ওইভাবেই রয়েছে, যেখানে কিন্তু আজও নিতু পিসি এক্সিস্ট করে। অ্যাকচুয়ালি ওনার অরিজিনাল নামটাও নিতু নয়, ওনার যে আসল নামটা এতটাই নাকি কার্সড, ওই পাড়াতে কেউ ওর নামটা পর্যন্ত উচ্চারণ করতে চায় না। আসল নামটা নিলে পর্যন্ত তার সাথে নাকি কিছু না কিছু একটা খারাপ ঘটবেই। এখনও পর্যন্ত টিল দ্য ডেট ওরা এই একটা বদ্ধমূল ধারণাতে রয়েছে। বলে এটা অনেকে নাকি এটা কোইন্সিডেন্টাল বা জানি না কি, বাট সবাই এটা ফিল করেছে কোনো সময়, হয়তো বাড়িতে তাকে নিয়ে ডিসকাস করে বাইরে বেরিয়েছে, ঠিক রাস্তায় বেরিয়ে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই জিনিসটার এতটাই অতৃপ্ততা, একটা প্রচণ্ড খারাপ অতৃপ্ত ব্যাপার। তো সেই কারণে মেবি হতে পারে একটা নেগেটিভ এনার্জি। তো এনিওয়েজ, যাই হোক, তো আজকে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। আই নেভার ট্রাইড দিস বিফোর। তো আমি জানি না তোমাদের কেমন লাগলো, শুনবে গল্পটা। অ্যান্ড অবভিয়াসলি যারা রেগুলারলি আমার ভিডিওস দেখো তারা কমেন্ট বক্স আমাকে জানাবে যে তোমাদের ভালো লাগলো, খারাপ লাগলো। যারা নতুন আমার সাথে ইন্ট্রোডিউসড হবে তাদেরকেও বলবো ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, তোমাদের লাইভ সেশন বেশি এনজয় করতে নাকি এই রেকর্ডেড ভিডিওটা বেশি ভালো লাগলো? এটা একটা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, আমি জাস্ট একটা গল্প আপলোড করছি, তোমরা দেখো আর আমাকে একদম জেনুইন ফিডব্যাকটা জানাও। আজকের মতো এপিসোডটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে ডেফিনেটলি এরকমভাবে আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আমি এপিসোডস আপলোড করতে থাকবো। তোমরা গল্পগুলো এনজয় করতে থাকো। বাই বাই।